বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে দোলেশ্বর আদর্শ হাই স্কুল অনলাইন ক্লাস 2020-এ স্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণীর একটি গদ্যাংশ, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, শেখ মুজিবুর রহমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটু জেনে নিই। শেখ মুজিবুর রহমানকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমরা বাঙালি জাতির পিতা হিসেবে তাকে চিনি। বাংলাদেশ যার জন্ম না হলে আসলে বাংলাদেশের জন্ম হতো না, সেই শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল 1920 সালে 17ই মার্চ গোপালগঞ্জের টঙ্গিপাড়া গ্রামে। তার পিতার নাম লুৎফর রহমান, মায়ের নাম সাহেরা খাতুন, আর তার স্ত্রীর নাম হচ্ছে বেগম ফজিলাতুন্নেছা মুজিব। এই তথ্যগুলো তোমরা একটু জেনে রাখবে। তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আছে একটি বাঙালি জাতি জীবনে একটি গৌরবময় ঐতিহ্য, গৌরবময় একটি ইতিহাস। তিনি বাঙালি জাতির পিতা। বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে, বাংলাদেশের স্বাধীনতার পিছনে তার রয়েছে অসীম ভূমিকা। আমরা এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামে গল্পটি তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা একটু দেখে নিবে। এই এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এটা নেওয়া হয়েছে 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণ থেকে মূলত এটা সংগ্রহ করা হয়েছে। এটা ছিল একটি 18 মিনিটের ভাষণ। এই 18 মিনিটের ভাষণটি 1971 সালের 7ই মার্চ বাঙালি জাতির মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে ভাষণ দিয়েছিলেন, সেটি 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বিকেলে দুপুর 2:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি প্রদান করেছিলেন 10 লক্ষ বাঙালির উদ্দেশ্যে। বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান, পুরাতন নাম ছিল রেসকোর্স ময়দান। ঠিক আছে? তো এই ভাষণটির পূর্ব কথায় যদি আমরা একটু যাই, 1969 সালের আইয়ুব খানের শাসনামলে, 1969 সালের আইয়ুব খানের শাসনামলের যখন গণ আন্দোলনের মাধ্যমে পতন হয়, গণঅভ্যুত্থান যেটাকে আমরা বলি, হ্যাঁ, তারপর ইয়াহিয়া খান বাংলার শাসনে বসেন, পাকিস্তানের শাসনে বসেন। তারপরে ইয়াহিয়া খান সাধারণ নির্বাচন দেন এবং নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও পাকিস্তান সরকার বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে তালবাহানা শুরু করে এবং মার্শাল ল জারি করে। তারপরে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালিকে মুক্তি দানের জন্য বা বাংলাদেশকে মুক্ত করার জন্য এই ভাষণটি মূলত দিয়েছিলেন। তোমরা এই ভাষণটি এখানে মেইন বইয়ে আমাদের পুরো ভাষণটি এখানে দেওয়া আছে। আমাদের এই ভাষণটি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই ভাষণটি পড়ে নিবে। ঠিক আছে? বঙ্গবন্ধুর এই ভাষণটি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের যে একটি ঐতিহাসিক ভাষণ রয়েছে, গেটিসবার্গ ঐতিহাসিক ভাষণের সাথে তুলনা করা হয় এবং 2017 সালের 30শে অক্টোবর এই ভাষণটিকে ইউনেস্কো ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এই রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন। ঐতিহাসিক রেকর্ড হিসেবে এটি অন্তর্ভুক্ত করেন। এটা বাঙালিদের জন্য বা আমাদের জাতির জন্য একটা গৌরব, কেননা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণটি ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের আসলে বাঙালি জীবনে একটা অত্যন্ত গৌরবান্বিত বিষয়। তো এই ভাষণটি সম্পূর্ণ 18 মিনিটের ভাষণটি এখানে পুরো বইতে দেওয়া আছে। আমি পুরো ভাষণটি আলোচনা করতেছি না, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা এখান থেকে আলোচনা করতেছি। দেখো, এই ভাষণটিতে যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে রয়েছে 52 ভাষা আন্দোলনের কথা এখানে আছে। বাঙালি জাতি 1952 সালে যে আন্দোলন করেছিল 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য, পাকিস্তানি শাসক চক্র তখন আমাদের যে সংস্কৃতিকে হরণ করার জন্য উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিয়েছিল। সেই রাষ্ট্রভাষার জন্য 1952 সালে সালাম, রফিক, শফিক জব্বার সহ রাজপথে নেমে এসেছিল আমাদের ছাত্র জনতা। তাদের উপর পুলিশ গুলিবর্ষণ করার কারণে আমাদের অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে। তো সেই কথাগুলো তিনি এখানে উল্লেখ করেছেন এবং উল্লেখ করেছেন 54 নির্বাচনের কথা,
হ্যাঁ উল্লেখ করেছেন 66 ছয় দফা আন্দোলনের কথা, যে আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তন করেছিলেন, 6 দফা দাবি উপস্থাপন করেছিলেন বাংলাদেশ সাহিত্য শাসনের জন্য, সেই কথা এখানে আছে। 1969 গণ আন্দোলনের কথা আছে। 1970 নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও বাঙালিদের কাছে পাকিস্তানিরা শাসনতন্ত্র হস্তান্তর করেনি, সেই কথা আছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে বাঙালিদের বিরুদ্ধে, এবং সর্বোপরি 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণটি প্রণয়ন করেন বাঙালিদের উদ্দেশ্যে। এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা জানো যে 25শে মার্চ মধ্যরাতে যখন পাকিস্তানিরা বাংলাদেশের সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালায়, তারপরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার আগেই স্বাধীনতার ঘোষণাপত্র লিখে যান, যেটা আমরা মুক্তিযুদ্ধের ঘোষণা হিসেবে জানি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়টা রিডিং আকারে পুরোটা অধ্যায় পড়বা এবং টপিকসগুলো দেখবা। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখি। শব্দার্থগুলোর মধ্যে যেমন আছে আরসিটি, আরটিসি, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ এখানে শব্দ, নতুন শব্দ আছে, সেগুলো তোমরা দেখবে। আরটিসি রাউন্ড টেবিল কনফারেন্স, হ্যাঁ। রাউন্ড টেবিল কনফারেন্স, যেটাকে গোল টেবিল বৈঠক বলা হয়। মার্শাল ল, আমরা একটা দেখি মার্শাল ল, হ্যাঁ। যেটাকে আমরা সামরিক শাসন বলে থাকি। মার্শাল ল, সামরিক শাসন, এই শব্দগুলোর সাথে অনেক সময় তোমরা পরিচিত না। তারপরে ন্যাশনাল অ্যাসেম্বলি আছে, জাতীয় পরিষদ, হ্যাঁ, এখানে শব্দগুলো আছে। যেমন তারপরে একটা ইংরেজি শব্দ আছে উইথড্র, উইথড্র মানে প্রত্যাহার, উইথড্র অর্থ প্রত্যাহার, এটা ইংরেজি শব্দ। তারপরে আছে যেমন সুপ্রিম কোর্ট, আমরা কোর্ট, বিভিন্ন কোর্ট সম্পর্কে জানি, যেমন জজ কোর্ট, হ্যাঁ, জজ কোর্ট হচ্ছে জেলা আদালত, হাইকোর্ট উচ্চ আদালত, এবং সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এই শব্দগুলো নতুন, তোমরা একটু জেনে রাখবা, হ্যাঁ। তারপরে আছে সেক্রেটারিয়েট, হ্যাঁ, এটা হচ্ছে সচিবালয়, হ্যাঁ। সেক্রেটারি যেমন সচিব, সেক্রেটারিয়েট হচ্ছে সচিবালয়, হ্যাঁ। এরপর আছে সেমি গভর্নমেন্ট, আমরা জানি গভর্নমেন্ট অর্থ সরকার, সেমি গভর্নমেন্ট হচ্ছে আধা সরকারি, হ্যাঁ। তারপরে আছে ওয়াবদা, হ্যাঁ, ওয়াবদা। এবার আছে ইউনেস্কো, জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা, যেটা সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। তোমরা এই নতুন শব্দগুলো দেখবে এবং এই শব্দগুলোর সাথে পরিচিত হবে। এই অধ্যায়ে এই শব্দগুলো অনেক নতুন নতুন শব্দ রয়েছে, সেই শব্দগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। এরপরে তোমরা এই পাঠ পরিস্থিতিটি, হ্যাঁ, এই পাঠ পরিস্থিতির মধ্যে মোটামুটি এই অধ্যায়টার টপিকস সম্পূর্ণ ছোট আকারে দেওয়া আছে। তোমরা এই পাঠ পরিস্থিতিটি একটু দেখে নেবে, কেননা সৃজনশীল প্রশ্ন যখন তোমরা পড়বে, হ্যাঁ, তখন এই পাঠ পরিস্থিতিটি তোমাদের কাজে লাগবে। কারণ যে কোনো সৃজনশীল প্রশ্নে যখন তোমরা উত্তর লিখবে তখন পাঠ পরিস্থিতি লাগবে। আমি একটু পাঠ পরিস্থিতি তোমাদের উদ্দেশ্যে পাঠ করে শোনাচ্ছি, দেখো। পাকিস্তানি ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের জন্য লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করে কারাবরণ করেন। যখন 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা সাহিত্য শাসনের জন্য 6 দফা দাবি পেশ করেন, তখন তাকে কারাবরণ করতে হয়। 1970 সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয় অর্জন করে, হ্যাঁ, 1970 সালে বিজয় অর্জন করে। মূলত বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনটা এখানে টার্নিং পয়েন্ট নেয়, যে 1970 সালে সাধারণ নির্বাচনে যখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, পাকিস্তানিরা কিন্তু তখন শাসনভার তাদের কাছে হস্তান্তর করেনি, যার কারণেই কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধের প্রয়োজন পড়ে, হ্যাঁ। আর যদি তখন পাকিস্তানি বাহিনী শাসনতন্ত্র বাঙালিদের হাতে হস্তান্তর করতো, তাহলে কিন্তু এই মুক্তিযুদ্ধের জন্য আমাদের আন্দোলন করতে হতো না। তবুও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ বেছে নেয়, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, যে তারা আমাদের বাঙালিদের কাছে পাকিস্তানি সরকার ক্ষমতা হস্তান্তর করতে চায়নি, বিভিন্ন ধরনের টালবাহানা করে, হ্যাঁ। তারপরে 1971 সালে 2রা মার্চ থেকে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলন ধারাবাহিকতায় 7ই মার্চ 1971 সালে রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে তিনি এই ভাষণটি প্রদান করেন। প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের এই ঐতিহাসিক ভাষণটি দেন। তখন ছিল বিকেলে লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ, 10 লক্ষ লোক বলা হয়েছে এখানে
এই লক্ষ লক্ষ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছিল, যার মাধ্যমে তিনি এই ভাষণটি দিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের, বাংলাদেশের স্বাধিকারের জন্য, বাংলাদেশের অধিকারের জন্য অনেক কথা তিনি এই ভাষণের মধ্যে বলেছেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তিনি যে আন্দোলন করেছেন, সাধারণ মানুষের অধিকারের জন্য তিনি কথা বলেছেন। তোমরা এই ভাষণটির মধ্যে সবকিছুই সেগুলো পাবে। এরপরে ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ঠিক আছে, যা বাংলাদেশের জন্য গৌরবের। এই ভাষণে 7ই মার্চের ভাষণ হিসেবে বিখ্যাত, যেটা 7ই মার্চের ভাষণ। এখন দেখবা অনেক সময় বঙ্গবন্ধুর যে 7ই মার্চ যে দিবসটা, এখানে 7ই মার্চের ভাষণ নিয়ে অনুষ্ঠানও করা হয়ে থাকে, জাতীয় পর্যায়ে অনেক প্রতিযোগিতা অনুষ্ঠান আছে, সেগুলো করা হয়ে থাকে। তোমরা অনেক এবারও দেখেছো আমাদের বিদ্যালয়ে 7ই মার্চের ভাষণ উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে। তো যারা এই বিষয়ে আগ্রহী আছো, পরবর্তী বছরে যারা প্রতিযোগিতা করতে চাও এই ভাষণটি নিয়ে, তারা এই ভাষণটি মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমরা এটা উপস্থাপন করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি এই ভাষণটি সম্পর্কে, এই টপিকটি সম্পর্কে আলোচনা। তো আমি তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে নিজেরা এগুলো প্র্যাকটিস করবে, একটু বাসার কাজ করবে। একটু মুছে দিচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণটির মূল বক্তব্য নিজের ভাষায় লিখবে। এই ভাষণটা তোমরা পড়বে, পড়ার পরে একটু গুছিয়ে 1 বা 1.5 পৃষ্ঠার ভিতরে মূল বক্তব্যটা নিজেরা তৈরি করবে নিজেদের ভাষায়। আরেকটা প্রশ্ন করবে, কাজ করবে, সেটা হচ্ছে দেখো, 7ই মার্চের ভাষণটি ছিল বাঙালির মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা, যা বাঙালি জাতি যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এই মুক্তিযুদ্ধে কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে আমাদের স্বাধিকারের জন্য আন্দোলন করতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো কিন্তু তিনি এই ভাষণে বলে গিয়েছেন। তো এই দিক নির্দেশনা, মুক্তিযুদ্ধের মূলত দিক নির্দেশনাটাই ছিল এই 7ই মার্চের ভাষণটি। তো এই দুটো কাজ তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমাদের বইতে অনেক কিছু আছে, তারপরে তোমাদের যদি সব মানে সাহায্যকারী কোনো বই থাকে সেগুলো থেকেও কিছু সংগ্রহ করবে, তোমরা পড়ে বুঝে নিজেরা এগুলো কাজগুলো কমপ্লিট করবে। তো যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তোমরা আমাদের পেজে কমেন্টস করতে পারো। নেক্সট ক্লাসে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।